সুপ্রিয় দর্শক, মানবজমিন নিউজ রুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আইরিন আচম। আমার সঙ্গে রয়েছেন মানবজমিনের চিফ নিউজ এডিটর সাজিদুল হক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি এক ধরনের অদ্ভুত অধ্যায় পার করছে। চায়ের দোকান, গণপরিবহন, কোথাও রাজনীতি নিয়ে তেমন কোনো আলাপ নেই। তবুও আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই, কারণ রাজনীতি ছাড়া তো আর রাষ্ট্র চলে না। মানবজমিনের বার্তা কক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে রাজনীতি নিয়ে আলোচনা করছি। প্রথমে আপনার কাছে জানতে চাই, রাজনীতির এই পরিস্থিতি কেন? সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। আপনি যেটা বলছিলেন যে রাজনীতির এই পরিস্থিতি কেন, এটা আসলে কিছু কিছু প্রশ্ন আছে এমন যে আমরা সবাই হয়তো এর উত্তর জানি, আবার মনে হয় যে আমরা এর উত্তর জানি না। এমনিতে সারা বিশ্বব্যাপী একটা গণতন্ত্র কিন্তু এখন একটা সংকটের মধ্যে যাচ্ছে। ইকোনমিস্টের ইন্টেলিজেন্স উইংয়ের যে রিপোর্ট বা নানা রিপোর্ট আমরা দেখি যে গণতন্ত্র সংকুচিত হয়ে যাচ্ছে দেশে দেশে, এবং বাংলাদেশও এর বাইরে নয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবং গণতন্ত্রের এই যে সংকুচিত হওয়ার পরিস্থিতিতে নানা রকম নেতৃত্বের উদ্ভব হচ্ছে পৃথিবীতে। অনেকে বলছেন যে তারা গণতন্ত্রের একটা নিজস্ব মডেল আবিষ্কার করছেন, যে পাশ্চাত্যের গণতন্ত্রই যে বা এথেন্সে যে গণতন্ত্র আবিষ্কার হয়েছে সেটার ধারাবাহিকতায় যে গণতন্ত্র হতে হবে তারা এটা মনে করেন না। এবং এটা আমরা দেখছি বিভিন্ন দেশে গণতন্ত্রের একটা স্থানীয় মডেল বলতে পারি তৈরি হচ্ছে। বাংলাদেশের ইতিহাস যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, তাহলে পুরো পাকিস্তান আমল দেখবো যে রাজপথ খুব সরব ছিল। এবং এই যে বলা হয় যে কবি নীরব কেন, বাংলাদেশের রাজনীতির কবি কখনো আসলে নীরব ছিল না। সবসময় এখানে মানুষ রাজপথে নেমে এসেছে তাদের অধিকার আদায়ের জন্য, এবং এরই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধে মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। যদিও মুক্তিযুদ্ধের পর যেভাবে বাংলাদেশের যাত্রা আমরা চেয়েছিলাম সেভাবে হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপর আমরা একটা দীর্ঘ সময় দেখলাম যে এদেশে সামরিক শাসন ছিল, কিন্তু ওই যে কথাটা আমি একটু আগে বলেছি, রাজনীতির কবি এখানে কখনো নীরব হয়নি। পুরো সামরিক শাসনের মধ্যেও মানুষ সরব ছিল এবং তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছে। তো গণতন্ত্র, নির্বাচন বা রাজনীতি একটা লম্বা আলোচনার বিষয়, কিন্তু এর প্রধান যে বিষয় সেটা হলো নির্বাচন। আমাদের বিভিন্ন লেখায় আমরা বলতাম যে জনগণ একদিনের জন্য রাজা হয়ে যায়, বাদশাহ হয়ে যায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। কিন্তু বাংলাদেশে যেটা দেখা গিয়েছে, নির্বাচন বারবার বিতর্কিত হয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই প্রেক্ষাপটে আমরা একটা নিজস্ব ব্যবস্থা আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে যার আমরা নাম দিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার যখন আবার সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তখন আমরা দেখছি যে পুরো নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়েছে। গত 3টা নির্বাচন আমরা দেখছি যে শাসক দল তাদের নিজস্ব চক অনুযায়ী করে নিয়েছে। এটা 2018-14 সালে এক ধরনের মডেল ছিল, 18-তে এক ধরনের মডেল, এবং 24-এ আরেক ধরনের। এই পুরো ব্যবস্থাটা দেখা গেছে যে মানুষের ভূমিকা গৌণ হয়ে গেছে। মানুষ বলতে ভোটারদের ভূমিকা। এই যে ভোটাররা যখন দেখছে তারা অনেক ক্ষেত্রে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারছেন না। আরেকটা হচ্ছে তাদের ভোট দেওয়া না দেওয়া নির্বাচনী ফলে তেমন কোনো ভূমিকা রাখছে না। এই পুরো বিষয়টাই নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে মানুষকে অনাগ্রহী করে তুলেছে। শাসক দলের ভূমিকার কথা তো বললেন, বিরোধী দলের ভূমিকার ব্যাপারে আপনার মতামত কি? যেটা আমি কিছুদিন আগে আমার একটা লেখা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, এটা অনেকে সমালোচনা করেছেন, কেউ আবার এর সঙ্গে একমত হয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ দেখছিলাম চ্যানেল 24-এ, আমাদেরই সাবেক রিপোর্টার সহকর্মী শাহনেওয়াজ বাবলু ইন্টারভিউটা করেছেন। তো সেখানে দেখি ফখরুল সাহেব একটা কথা বলেছেন, বিএনপি আর কি করতে পারতো। সেটা একটা আলোচনার বিষয়, বিএনপি আসলে আর কি করতে পারতো, এবং এই আলোচনায় হয়তো একটু পরে আমরা সেটা নিয়ে একটু কথা বলতে পারি। কিন্তু আমরা যেটা দেখছি যে মোটা দাগে যদি আমি এক লাইনে বলি, যে বিএনপি বা বিরোধী দলগুলো তারা তাদের কাঙ্ক্ষিত যে আন্দোলন সেটাতে সফলতা পায়নি, এবং তাদের ব্যর্থতা এটা স্বীকার করতে হবে। তারা যে শাসক দলের সঙ্গে যে কৌশল বা সবকিছু মিলিয়ে আন্দোলন, আন্তর্জাতিক শক্তি সমর্থন, এতে পেরে ওঠেনি, যেটা বোঝা যায়। আমি বিএনপির অনেক নেতার সঙ্গে গত কয়েক বছরে যে আলোচনা, সেটা আমার একটা সিদ্ধান্ত হচ্ছে যে বিএনপির প্রায় বেশিরভাগ নেতাই মনে করেন যে 14 সালের নির্বাচনে তাদের অংশগ্রহণ করা উচিত ছিল। তারা মনে করেন যে ওই নির্বাচনে সারা দেশের পরিবেশটা এমন ছিল, দেশের একটা বড় অংশের যে সরকার যদিও ক্ষমতায় ছিল, তারপরও বিরোধী দল অনেক আসনে জয়ী হতে পারত এবং বিজয়েরও একটা সম্ভাবনা তাদের ছিল। কিন্তু 18 বা 24 সাল নিয়ে আসলে ওইভাবে কোনো সংশয়, তাদের যে সিদ্ধান্তের নিয়ে বিএনপিতে বা বিরোধী দলগুলিতে খুব একটা সংশয় আমি দেখি না। এবং আমরা যেটা শুনতে পাই যে 2018 সালে প্রতিবেশী দেশের এক ধরনের মধ্যস্থতায়
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, ডক্টর কামাল হোসেন সেখানে একটা বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু সেই নির্বাচনেও বিএনপি তার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি এবং এবার তো নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এর চেয়ে বড় কথা হচ্ছে বিএনপির আসলে বিএনপি বা বিরোধী দলগুলোর নির্বাচনে অংশ নেওয়ার সে অর্থে কোনো সুযোগ ছিল কিনা সে প্রশ্ন আছে। তো সব মিলিয়ে বিরোধী দলগুলো পারেনি, এটা হলো প্রধান কথা এই ক্ষেত্রে। নির্বাচনের 3.5 মাস পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বেশ খোলামেলা কথা বলেছেন, তার বক্তব্য কি নতুন কিছু আছে? আপনি যেটা বলছিলেন যে জিএম কাদেরের বক্তব্যটা, এটা আসলে কয়েকদিন হয়ে গেল এরই মধ্যে, কিন্তু এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশের নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে, এবং আমি মনে করি এটার তাৎপর্য আসলে অনেক দিন রয়ে যাবে। জিএম কাদেরের যে বক্তব্য সেটাতে বেশ কয়েকটি দিক আছে। যেমন একটা দিক তিনি বলেছেন যে 3টি বড় পরাশক্তি বাংলাদেশের নির্বাচনের পক্ষে ছিল এবং সরকার যাতে থেকে যায় ব্যাপারে তারা চেয়েছিল, এবং জিএম কাদের নাম বলেননি, কিন্তু এটা যে কোনো লোকই বুঝতে পারে তিনি আসলে চীন, রাশিয়া এবং ভারতের কথা বুঝিয়েছেন। এখন আমাদের যেটা প্রশ্ন যে অন্য দেশগুলোর ভূমিকার ব্যাপারে তিনি আসলে খুব বেশি কিছু বলেননি। যেমন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন আমরা দেখলাম যে নির্বাচনের কয়েক মাস আগে বা বছরখানেক আগ ধরেই অনেক সরব ছিল, কিন্তু নির্বাচনের সময় তারা এক ধরনের নীরব হয়ে যায় এবং ওইসব দেশের ভূমিকা সম্পর্কে জিএম কাদের পরিষ্কার কিছু বলেননি। কিন্তু আমার কিছু সোর্স যারা জিএম কাদেরের সঙ্গে একাধিকবার কথাবার্তা বলেছে, তারা যেটা বলেছেন যে নির্বাচনের আগে জিএম কাদের ওইসব দেশের মনোভাব বোঝারও চেষ্টা করেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ অন্যদের অবস্থান বোঝারও তিনি চেষ্টা করেছেন, এবং এই অবস্থান বোঝার পরেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। এবং এটা কিন্তু মনে রাখতে হবে, ওই জিএম কাদের তার বক্তব্য যেটা বলেছেন যে তাকে বলা হয়েছিল যে আপনি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। তো জিএম কাদের জানতেন যে নির্বাচনে তিনি যদি না যান তাহলে জাতীয় পার্টি ভেঙে যাবে, এবং তার আসলে দলের প্রতি ওই ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই যে তিনি এককভাবে নির্বাচনে যাওয়া বা না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তার সিদ্ধান্তের ক্ষেত্রে সেটাও একটা যোগসূত্র আছে, কিন্তু এই যে আন্তর্জাতিক শক্তিগুলোর যে ভূমিকা সেটা যে তিনি বোঝার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে দিনের পর দিন তার সঙ্গে পিটার হাসের বৈঠক হয়েছে এবং অন্য গুরুত্বপূর্ণ কূটনীতিকদেরও বৈঠক হয়েছে। সেই প্রেক্ষাপটে যে তিনি সিদ্ধান্তটা তার পক্ষে নেওয়া সহায়ক হয়েছে সেটাও কিন্তু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে নির্বাচনের আগে ভারত সফরে গিয়েছিলেন জিএম কাদের, এবং ভারত সফর শেষে এসে তিনি যেটা বলেছিলেন তার বক্তব্য তখন বিতর্ক তৈরি করেছিল। ওই সফর নিয়ে আসলে তিনি মিডিয়াতে শুরুতে তেমন কিছু বলতে চাননি, এটা একটা বিতর্ক তৈরি করেছিল। কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারি যে বাংলাদেশের নির্বাচনে ভারত অন্যতম প্রধান এবং মুখ্য ভূমিকা রেখেছিল, এবং ভারতের সাবেক কর্মকর্তা পিনাক রঞ্জন চক্রবর্তী কিছুদিন আগে যে বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে অনেক বিতর্ক হয়ে গেল, তিনি যেটা বলেছেন যে ভারতের শক্ত অবস্থানের কারণেই নির্বাচনের আগে আগে পিটার হাস অনেকটা আত্মগোপনে চলে যান ঢাকায় নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত। তাহলে এই পুরো পরিস্থিতিতে আমরা যদি যোগ করি জিএম কাদের যেটা বলেছেন এবং যেটা বলেননি, তার মানে নির্বাচনের আগে আন্তর্জাতিক শক্তিগুলির ভূমিকার এক ধরনের হিসাব তিনি করেছিলেন। আরেকটা তিনি যেটা বলেছেন তার উপর প্রেশার ছিল, তাকে যেটা বলা হয়েছে নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। এখন সেটা আসলে কে বলেছেন, কিভাবে বলেছেন সেটা তিনি পরিষ্কার করেননি। আরেকটা কথা জিএম কাদের যেটা নতুন কথা বলেছেন যে বিএনপি যদি 1 কোটি লোকও নিয়েও রাস্তায় নামতো তাহলেও মানে আন্দোলন সফল হতো না বা সরকার পতন হতো না। এই কথাটা তিনি আগে ওই আমি যে সোর্সের কথা বললাম তাদের কাউকে বলেছেন, ঠিক আছে। এখন এটা আসলে খুব বলা কঠিন যে কিভাবে কি হতো। ওই যে একটা কথা বলা হয় যে যদির কথা নদীতে, ঠিক আছে। রাজনীতিতে আসলে কি হলে কি হতো এটা বলা খুব মুশকিল। তবে আমরা যেটা বুঝতে পারি যে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশের নির্বাচনকে কিভাবে দেখে, ভোটের আগে আগে এটা জিএম কাদের মোটামুটি বুঝতে পেরেছিলেন। এটা তো গেল জিএম কাদেরের বক্তব্যের বিষয়টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও একটি সাক্ষাৎকার বেশ আলোচনার জন্ম দিয়েছে। কেন এই আলোচনা? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকারটা কথা একটু আগে আসলে আমি যেটা বলছিলাম, মির্জা ফখরুল এমনিতে বাংলাদেশে গত কয়েক বছরে সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের একজন, এবং তিনি বেশিরভাগ সময় প্রশংসিতই হয়েছেন। তবে আমরা দেখেছি যে নির্বাচনের আগে একটা বিশেষ প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তার করা হয় এবং নির্বাচনের সময় তিনি কারাগারে ছিলেন এবং তারপর মুক্ত হলেন, এবং খুব বেশি রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নিচ্ছেন সেটা বলা যায় না। তবে শারীরিক কিছু অসুস্থতাও তার রয়েছে। তবে তার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছিল, কিছু গুঞ্জন তৈরি হয়েছিল, যদিও সেসবের সত্যতা আসলে পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে এই সাক্ষাৎকারটা আলোচিত হচ্ছে, এবং যেটা আমরা অনেকে সবাই বলে যে বিএনপি কেন পারেনি, বিএনপির আন্দোলন কেন সফল হয়নি, এটা
নানা রকম প্রেক্ষাপটে নেতৃত্বের ব্যর্থতার কথা কেউ বলেন কর্মীদের ব্যর্থতার কথা, কেউ আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকার কথা বলেন, কেউ সার্বিকভাবে পরিবেশের কথা বলেন। মির্জা ফখরুল যেটা বলেছেন যে বিএনপি আর কি করতে পারতো, এখন বিএনপি কি করতে পারতো সেটা নিয়েও আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতে পারে। এটা গেল একটা দিক। আরেকটা তিনি যেটা স্বীকার করেছেন যে তার প্রজন্ম যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা তারা বলেছেন সেটা তারা আদায় করতে পারেননি বা দিতে পারেননি, এটার ব্যর্থতা অনেকটা তারা স্বীকার করেছেন। তবে তিনি যেটা বলেছেন যে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আরেকটা বিষয় ইন্টারেস্টিং যে বাংলাদেশের রাজনীতিতে অবসর বলতে আসলে ওইভাবে কোনো ব্যাপার নেই। আমি যেটা বলতে পারি মনে হয় 1 বা 2 জন রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে রাজনীতি থেকে অবসরে গেছেন, আর সাধারণত কেউ অবসরে যান না, তারা মৃত্যু পর্যন্ত রাজনীতি করে যান। তো মানুষের তো আসলে জীবন থাকে, জীবনে নানা দিক থাকে। আমরা উন্নত বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনীতিবিদদের অপশন নিতে দেখি, কিন্তু আমাদের এখানে রাজনীতিবিদরা সেইভাবে ঘোষণা দিয়ে কেউ অপশন নেন না। মির্জা ফখরুল যেটা বলেছেন রাজনীতিবিদদের অবসরের বিষয়টি থাকা উচিত বা থাকা প্রয়োজন। এই যে পুরো প্রেক্ষাপট, বিএনপিতে আমরা যেটা বুঝতে পারি যে বেগম খালেদা জিয়া তো অনেকটা তার বাসায় থাকেন, রাজনীতি নিয়ে কিন্তু তিনি কোনো ধরনের মন্তব্য করেন না। বেগম খালেদা জিয়ার এই পরিস্থিতি, তারেক রহমানের এই অবস্থার প্রেক্ষাপটে তো বিএনপির মুখপাত্র হিসেবে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই ধরা হয়, যদিও দলে রিজভী আহমেদ নানার সাথে কথা বলেন, কিন্তু যেটা আমরা বুঝতে পারি যে মির্জা ফখরুলের কথাই শেষ পর্যন্ত বিএনপির বক্তব্য। সেই প্রেক্ষাপটে তার এই দীর্ঘ সাক্ষাৎকারটি আলোচিত হয়েছে। তবে এই যেটা বললাম যে রাজনীতিতে বিএনপি কেন ব্যর্থ হলো, এটা আসলে খুব সংক্ষেপে আলোচনা শেষ করা যায় না। আমরা হয়তো পরবর্তী কোনো পর্বে বিএনপির এই অবস্থান নিয়ে আরো আলোচনা করব। মানবজমিন নিউজরুম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন।